ভিসির পদত্যাগ দাবিতে ফের উত্তপ্ত কুয়েট, তালা ভেঙে হলে প্রবেশ শিক্ষার্থীদের, ঢাকা ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষ। কাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনী রোডম্যাপ চাইবে বিএনপি, সংস্কার নিয়ে এ মাসে ইসির মতামত। টিউলিপের বিরুদ্ধে মামলা দায়ের, দুর্নীতির ৩ অভিযোগে বিসিবির 4 পরিচালকের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বেড়ে 189 এ ধার্য, বাড়ল পাম অয়েলের দামও। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে ফের উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। ক্যাম্পাসে বিক্ষোভের পাশাপাশি তালা ভেঙে 6টি হলে প্রবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসী সংঘর্ষে শতাধিক আহত হন। ফলশ্রুতিতে 25 ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। আবারও অশান্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সামনে গিয়ে আবাসিক হলের তালা খুলে দিতে শিক্ষকদের অনুরোধ জানান তারা। আমাদেরকে হলে প্রবেশ করতে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করুন। এতে সাড়া না পেয়ে পরবর্তীতে নিজেরাই একে একে হলের তালা ভেঙে ফেলেন। মেয়েদের হল বাদে ছেলেদের 6টি আবাসিক হলেই প্রবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। যেহেতু বিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু বিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, কারণ ধরে আমরা 6 দফা থেকে এক দফায় চলে আসি। পরবর্তীতে নতুন ভিসি আসার সাপেক্ষে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এই তদন্তটা পুনরায় যাতে করা হয়, এই আবেদন আমরা জানাচ্ছি। পরে এই বিক্ষোভ রূপ নেয় উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে। উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। 6 দফা থেকে এক দফা ঘোষণা করছি। অপসারণের একমাত্র দাবি নতুন বিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। এর আগে সোমবার রাতে সিন্ডিকেট সভায় আগামী 2রা মে আবাসিক হল এবং 4ঠা মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় প্রশাসন। বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় 37 শিক্ষার্থীকে। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। গত 2 দিন ধরে সেখানেই খোলা আকাশের নিচে রাত কাটান তারা। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 37 শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীরা দাবি করেন, কুয়েটের বর্তমান ভিসির মদদে 22 জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং 37 জনকে বহিষ্কার করা হয়েছে। তারা বলেন, প্রশাসনের এমন আচরণ কুয়েটের পরিবেশকে আরও অস্থিতিশীল করে তুলেছে। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ 3 দফা দাবি তুলে ধরা হয়। এছাড়াও মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সকাল 11:30 থেকে প্রায় আধা ঘন্টা ধরে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার জন্য ওই এলাকায় পুলিশ সদস্যরা তৎপর আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। তবে এই সংঘর্ষে কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঢাকা কলেজের স্টুডেন্ট একটা যেতে নিছিল, ওদের একজনের পকেট টান দিয়ে ছিঁড়ে ফেলছে, প্লাস হচ্ছে মাথায় এভাবে ঘুষি মারছে।
তো এইটাকে মূলত এইটা নিয়েই আসলে ঝগড়াটা। সো সিটি কলেজের পোলাপান মনে হয় আইডি কার্ড রেখে দিয়েছিল, কোনো পূর্বপরিচিত কোনো কারণ হতে পারে। সো ওই হিসাবেই ওরা আজকে ছুটির পরে ওরাও বের হলো পিটপাট খেলেই। দুই পক্ষের মধ্যে ফেসবুক কেন্দ্রিক, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে লেখালেখি হয়েছিল এইগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বর প্রেক্ষিতেই হচ্ছে আমাদের প্রায় 11:30-12টা থেকে আধা ঘন্টার মতো একটু দাওয়া পাল্টা দেওয়া হয়। পরবর্তীতে আমরা পুলিশ আসে, আমাদের ডিসি স্যার সহ সবাই চলে আসে এবং ফোর্স এসে দুই পক্ষকে দুই দিকে নিয়ে যায়। কাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসবে বিএনপি। গুরুত্বপূর্ণ এ বৈঠকে জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে। দলটি মনে করছে ভোট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে সরকারের মনোভাব কি তাও স্পষ্ট হতে পারে এ বৈঠকে। প্রধান উপদেষ্টা বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কাল দুপুর 12টায় বিএনপিকে ডাকা হয়েছে। ইমরুল হাসানের রিপোর্ট। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে জাতীয় সংসদ নির্বাচন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার দপ্তর থেকে একথাই বলা হচ্ছে। তবে এতে আশ্বস্ত হচ্ছে না বিএনপি। অবিশ্বাস ও বিভ্রান্তি দূর করতে তাই প্রধান উপদেষ্টার সাথে বসছে তারা। দলটির দাবি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন, চায় সুনির্দিষ্ট রোডম্যাপ। উনি আগে আমাদেরকে যে আশ্বস্ত করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে উনি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন, এবং আমরা তারপরে আশ্বস্ত হয়েছিলাম যে সরকারের তরফ থেকে উনি যথাযথ প্রক্রিয়ায় সেটা নির্বাচন কমিশনকে জানাবেন, আর জাতির সামনে তিনি যে প্রক্রিয়ায় উপস্থাপন করার দরকার সেটা জাতির উদ্দেশ্যে ভাষণে হোক, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হোক, সেটা তিনি পার্সোনালি বলবেন, প্রেস সেক্রেটারিকে দিয়ে নয়। দীর্ঘদিন পার হলেও তিনি সেই প্রক্রিয়ায় গেলেন না। দীর্ঘ 18 মাস সময় এই ডিসেম্বর পর্যন্ত, এই সময়ের ভিতরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সেটা কোনোভাবেই কম সময় নয়। অন্তর্বর্তী সরকারকে 5 বছর দেখতে চায় জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন প্রচারণা এবং কোনো উপদেষ্টার বক্তব্যের নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে মনে করে বিএনপি। আমরা ইদানিং লক্ষ্য করছি বিভিন্ন পক্ষের বিভিন্ন রকমের বক্তব্যে নির্বাচন বিলম্বিত করার এবং আদৌ নির্বাচন না দেওয়ার বা 5 বছর বিনা নির্বাচনের ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় থাকার বিভিন্ন রকমের ভাষ্য কৌশলে তারা উপস্থাপন করছেন। এই সরকারকে কোনো রকমের ইস্যু সৃষ্টি করে তালবাহানা করে নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, নাকি অন্য কোনো এখানে শক্তি কাজ করছে যাতে গণতন্ত্রের প্রক্রিয়াটা উত্তরণে অনেক বেশি বিলম্বিত হয় অথবা বাধাগ্রস্ত হয়। ভোটের কৌশল নির্ধারণ না নির্বাচনের দাবিতে কর্মসূচি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের উপরই নির্ভর করছে বিএনপির অবস্থান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের প্রস্তুতি চলমান জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ব্যালট পেপার ও নির্বাচন সরঞ্জামাদি নিয়ে বিজি প্রেসের সাথে বৈঠক হয়েছে। তিনি বলেন, বিজি প্রেসের সাথে নির্বাচনে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, বিশেষ করে ব্যালট পেপার, ফর্ম ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। আর নির্বাচনে ব্যবহৃত পুরনো কাগজপত্র ধ্বংস ও যাচাই করার বিষয়েও আলোচনা হয়েছে। মূলত এসব কাজের জন্য বিজি প্রেসের পক্ষ থেকে 3 মাস সময় লাগবে বলে জানানো হয়েছে। সচিব বলেন, প্রবাসীদের ভোট ব্যবস্থাপনায় 3টি পদ্ধতি নিয়ে 3টি টিম কাজ করছে। তারা 20 এপ্রিল মতামত জমা দিবে। আর নির্বাচন কমিশনের কাছে আশু বাস্তবায়নের জন্য সরকার যে মতামত চেয়েছে সেটিও 30 এপ্রিলের মধ্যে জমা দিবে ইসি। রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি সময়ে শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম বাংলাদেশের সাথে আলোচনার শুরুতে তিনি কথা জানান। বলেন, যে ঐক্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে সেই ঐক্য আবারও ফিরে আসবে। এ সময় এনডিএম এর চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। ববি হাজ্জাজ জানান, সংস্কারের বিষয়ে বেশিরভাগ জায়গায় একমত তার দল এনডিএম। প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠন সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়েও আমরা পুরোপুরি একমত নই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ব্যাপারে আমরা একমত হলেও আমরা মনে করি একমাত্র নির্বাচিত সংসদই এই সিদ্ধান্ত নেবার ইখতিয়ার রাখে।
2026 সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের কারণে বড় ধরনের কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ও এলডিসি উত্তরণ গ্র্যাজুয়েশন বিষয়ক কমিটির প্রধান ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক হয় এলডিসি থেকে উত্তরণ এবং করণীয় নিয়ে। এ সময় অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এ বিষয়ে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টা প্রেস উইং। ব্রিফিংয়ে আনিসুজ্জামান আরও বলেন, বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন সুবিধা উন্নত দেশগুলো বহাল রাখবে। বলেন, যে সমস্ত সুযোগ বাংলাদেশ পাচ্ছে তার মধ্যে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধা সহ অনেক কিছুই বন্ধ হবে না। এর মধ্যে অনেক দেশই অফার করছে নানা ধরনের সুবিধা দেওয়ার জন্য। ব্রিফিংয়ে এলডিসি থেকে উত্তরণে পুরো স্পিড নিয়ে এগোনোর পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিংয়ের বিষয়েও গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা চলছে, তার মধ্যে ভারত ও পাকিস্তান আছে। আর উত্তরবঙ্গে নেপালের জন্য ইকোনমিক জোনও তৈরি করা হবে। রাজুকে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। অন্যদিকে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য বেআইনিভাবে গুলশানের একটি ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ রাজুকের সাবেক 2 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। রাজধানীর পূর্বাচলে রাজুকের 60 কাঠা প্লট অবৈধভাবে বরাদ্দ নেয়ার অভিযোগে গত 12, 13 এবং 14 জানুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার শুনানিতে আসামিরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ঢাকার মেট্রোপলিটন আদালতের সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব মামলা দুটির চার্জশিট গ্রহণ করে এই আদেশ দেন। শেখ হাসিনা তার মেয়ের নামে বিভিন্ন প্লটগুলো তারা নিয়ে নেয় এবং সেগুলি দখলও নেয়, রেজিস্ট্রি করে নেয়। তা আজকে যে মামলা, এই মামলায় সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার নামে যে 2টি প্লট, এই 2টি প্লটের এই মামলা। তো বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করেন। অন্যদিকে দুদক মহাপরিচালক জানান, অবৈধ সুবিধা দেওয়ার শর্তে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং সাবেক ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। তাকে সহ দুর্নীতির সাথে জড়িত রাজুকের 2 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট রিজওয়ানা সিদ্দিকী ওরফে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজুকের আইন উপদেষ্টা, 2 জন আইন উপদেষ্টা এখানে সম্পৃক্ত ছিলেন এই বিনামূল্যে গুলশানের একটি ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে। এছাড়া 1 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ পঞ্চরণ বিশ্বাসের নামে মামলা করেছে দুদক। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেট বোর্ডে দুদকের অভিযান প্রসঙ্গ। আর্থিক দুর্নীতি ও কাউন্সিলরশিপ নিয়ন্ত্রণে তৃণমূল ক্রিকেটে নিজেদের ইচ্ছে মতো কারসাজির অভিযোগে তদন্তে নেমেছে দুদক। তদন্তে জালে আছে বর্তমান ও সাবেক মিলিয়ে অন্তত 4 পরিচালক। অভিযোগ, 3য় বিভাগ লীগ বাছাইয়ে দুর্নীতি, বিপিএল এর টিকিট বিক্রির অর্থে গরমিল ও মুজিব জন্মশতবর্ষ পালনে আর্থিক অনিয়ম। মমিনুর রিপনের রিপোর্ট। 2022 সালে বিসিবির মুজিব শতবর্ষ উদযাপনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে খুশি করতে বাংলা ও হিন্দি দুভাষাতে গাওয়া হয়েছিল এই গান। বিসিবির তৎকালীন পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল, যিনি শেখ পরিবারের সদস্য, তিনি করেছিলেন এই আয়োজন। বিসিবির কনসার্ট আয়োজনের ব্যয়, টিকিট বিক্রির আয় ব্যয়ের কোনো কাগজপত্রেরই ধার ধারেননি। সব মিলিয়ে এক আয়োজনে 20 কোটি টাকার বেশি দুর্নীতির গন্ধ পাচ্ছে দুদক। যেখানে সবশেষ বিপিএলের 1 আসরে টিকিট বিক্রি হয়েছে 13.5 কোটি টাকা, সেখানে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের আমলের 8 আসর মিলিয়ে টিকিট বিক্রি দেখানো হয়েছে 15 কোটি। এখানে হয়তোবা অ্যানোমালি কি থাকতে পারে সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব যে আসলে এটার প্রকৃত কারণটা কি।
মুজিব 100-এ অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। এখানে প্রায় 19 কোটি টাকা মানে খরচ দেখানো হয় নাই, না দেখায় সামহাও এটা সরানো হয়েছে বা কিছু এরকম একটা অভিযোগ পাইছে। এছাড়া দুদকের সন্দেহের তালিকায় আছে ঢাকার তৃতীয় বিভাগ লিগে দল নির্বাচনের দুর্নীতি, বাছাই পর্ব না করে জালিয়াতির মাধ্যমে নিজেদের মালিকানাধীন ক্লাবগুলোকে জেতানোর সব বন্দোবস্ত করেন কয়েকজন সাবেক পরিচালক। এমন তথ্য নিয়েও তদন্ত করছে দুদক। জানা গেছে বেক্সিমকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শায়ান এফ রহমান, বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও দুদকের তদন্তের জালে আছেন সাবেক 2 বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও খালেদ মাহমুদ সুজন। আমাদের কথা হলো যে কেন আগের বছরগুলোতে 2টা বা 3টা টিম অ্যাপ্লাই করতো ক্লাব কোয়ালিফাইংয়ের জন্য, আর এখন কেন একসাথে মানে 60টা টিম অ্যাপ্লাই করেছে? এটা হয়তো বা কিছু কারণ আছে, আমরা ডকুমেন্টস কালেক্ট করেছি যে এখানে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কিনা। এই তদন্ত কাজে বোর্ড সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দুদককে। তথ্য বা ডকুমেন্টস আছে, এগুলো ওরা চেয়েছেন, আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে যে তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে ওনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। প্রায় 2 ঘন্টা মিরপুরে বিসিবির কার্যালয়ে বিভিন্ন বিভাগ ঘুরে প্রাথমিক তদন্ত কাজ শেষ করেন দুদকের 3 কর্মকর্তা। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়িয়ে 189 টাকা করা হয়েছে, যা আগে ছিল 175 টাকা। আর খোলা সয়াবিন এবং পাম অয়েলের দাম প্রতি লিটার 157 টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 169 টাকা। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সামনে দাম কমবে বলেও আশার কথা জানান। এছাড়া বুধবার যুক্তরাষ্ট্রের 2 জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন, যাদের সাথে দুদেশের বাণিজ্য ঘাটতি সহ সার্বিক বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। মাসখানেক ধরেই বাজারে চাহিদার তুলনায় সয়াবিন তেলের সরবরাহ কম, তখন থেকেই আবারও দাম বাড়ার বিষয়টি আলোচনায় ছিল। রোববার ভোজ্য তেল আমদানি ও উৎপাদনকারী ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 14 টাকা আর খোলা ও পাম তেলের দাম 12 টাকা বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মঙ্গলবার সচিবালয়ে তারই আনুষ্ঠানিক ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা। তবে বলেন, আইন অনুযায়ী ব্যবসায়ীরা দাম বাড়ানোর ঘোষণা দিতে পারেন না। আর আমদানি করা ভোজ্য তেলে কর অব্যাহতির মেয়াদ 30 মার্চের পর আর বাড়ছে না বলেও জানান তিনি। ওনারা এই প্রেস রিলিজ না, এটা ইটস এ ডিফল্ট, ওনারা এই কাজটা করতে পারেন না। ওনারা ট্যারিফ কমিশনে অ্যাপ্লাই করবেন এবং এটা যেহেতু মানে এসেনশিয়াল পণ্য হিসেবে নির্দিষ্টকৃত এবং সরকার এই মূল্য নির্দিষ্ট করেন, সো ওনাদের এই কাগজের কোনো বেয়ারিং নেই। আজকে যে মূল্যটা নির্ধারিত হলো, আমরা সামনে বাজারটাকে আমরা সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকা রাজস্ব আহরণ সাহায্য করবে এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, বুধবার ঢাকা সফরে আসা যুক্তরাষ্ট্রের 2 জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা দেয়া শুল্ক বৃদ্ধি নিয়ে আলোচনা হবে কিনা। একমাত্র সেই বিষয়টাই ফোকাস পাবে। মূল্যস্ফীতি কিছুটা কমলেও দুর্ভাগ্যজনকভাবে চালের দাম অনেক দিন ধরেই বেশি বলে স্বীকার করেন বাণিজ্য উপদেষ্টা। আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হয়ে যাবে। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা শেখ বশিরউদ্দিনকে এই 2 মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই দায়িত্ব বন্টন করেন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব এতদিন প্রধান উপদেষ্টার হাতে ছিল। নতুন সিদ্ধান্তের পর প্রধান উপদেষ্টার হাতে এখন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব রাখা হয়েছে। জুলাই আন্দোলনে মামলা হওয়া রাঘব বোয়াল কাউকে ছাড় দেয়া হচ্ছে না, বরং জালে আনার জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর জনগণ 5 বছর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায়, এ বক্তব্য তার নিজের নয়। মন্তব্য করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনে ঘোষণা দেবার পর আর কিছু বলার থাকে না।
সকালে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব বলেন তিনি। আর মডেল মেঘনা আলমকে আটকে বেআইনি কিছু হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। রকুনুদ্দিনের আরেকটি রিপোর্ট। সবার সহযোগিতায় প্রথমবারের মতো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষজনকে ধন্যবাদ জানান তিনি। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান তার সাম্প্রতিক বক্তব্য নিয়ে আর জুলাই আন্দোলনে মামলা হওয়া রাঘব বোয়ালদের বিরুদ্ধে অভিযানে ছাড় দেয়া হচ্ছে কিনা। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আপনি একটা যদি বলেন যে জালে আসার পরে আমি ছেড়ে দিছি, তো আমার বলতে পারেন আমি তো বলি নাই, এটা জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে ডিসেম্বর থেকে ইসের ভিতরে, বলেই তো দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। আর মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি বলে আইন উপদেষ্টার বক্তব্য তার নিজস্ব এবং বেআইনি কিছু করা হয়নি বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এই আইন তো ব্যবহার হচ্ছে, এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না। এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না, এটা বেআইনি কাজ তো না। এখন আপনি যদি বলেন যে নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন কি হয়েছে, এটা তো মামলা একটা ঘটনা ঘটেছে, এটার একটা অভিযোগ আসছে, এটা নিয়ে একটা কাজ হচ্ছে, এটা নিয়ে হাইকোর্টে গেছে, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। তো হাইকোর্টে গেলেই তো এটা বিচারাধীন ইস্যু, সাবজুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না। মডেল মেঘনা আলমের গ্রেপ্তারকে কেন্দ্র করে ডিবি প্রধানকে সরিয়ে দেয়া হয়নি বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা তো পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে, এটা তো একটা নিয়ম। পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ধর্ষণের সাজানো মামলা থেকে বাঁচতে প্রথমে পুলিশকে দেয়া হলো 50,000 টাকা। দাবি করা আরও 50,000 টাকা দিতে না পারায় চক্রান্তের শিকার ব্যক্তির স্ত্রীর স্বর্ণের চেইনও নিল পুলিশ। রাজধানীর রমনা পার্কে এক নারীকে ফাঁদ হিসেবে ব্যবহার করে মিরপুর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ সোহেলকে ধর্ষণ চেষ্টার মামলায় জড়াতে চায় পুলিশ। মামলার দায় থেকে বাঁচাতে 1 লাখ টাকা ঘুষ দাবি রমনা থানা পুলিশের 2 এসআইয়ের। পরে নগদ 50,000 ও স্ত্রীর স্বর্ণের চেইনের বিনিময়ে মুক্তি পায় সোহেল। কি ব্যবস্থা নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ ও পুলিশ সদর দপ্তর, জানাচ্ছেন নাহিদ প্রিন্স। রাজধানীর রমনা পার্ক, একটু চিত্ত বিনোদনের খোঁজে বহু মানুষের সমাগম ঘটে। 5 এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কর্মসূচি শেষে রমনা পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোহাম্মদ সোহেল। এ সময় নিজেকে অসহায় দাবি করে অচেনা এক নারী সাহায্যের আবেদন জানায় বলে দাবি করেন তিনি। সহযোগিতার জন্য উদ্যোগ নেয়ার সাথে সাথেই ওই নারীর চিৎকার শুরু করেন। সেখানে দৃশ্যপটে হাজির হন রমনা থানার এসআই নাহিদ। নারীর শ্লীলতাহানির অভিযোগে সোহেলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগের তদন্তের দায়িত্ব দেয়া হয় এসআই মঞ্জুরুল ইসলাম সজীব ও এসআই নাহিদকে। সোহেলকে ধর্ষণ চেষ্টা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে 1 লাখ টাকা দাবি করে এসআই মঞ্জু ও নাহিদ। ক্ষুদ্র ব্যবসায়ী সোহেলের স্ত্রী ধার দেনা করে 50,000 টাকা পরিশোধ করেন। আর বাকি 50,000 টাকা দিতে না পারায় স্বর্ণের চেন দিয়ে স্বামীকে ছাড়িয়ে আনেন তার স্ত্রী মনিকা আক্তার। মেয়ে এই জায়গায় দাঁড়ায় কান্দা এনার দোকানদার অনেকজনে দেখছে সবাই যে হ্যাঁ একটা মেয়ে কাঁদছিল। সবাই জিজ্ঞাসা করছে, আমি জিজ্ঞাসা কেন কান্দেন, বলছে ভাই আমাকে এত কথা না জিজ্ঞাসা 500 টাকা দেন, আমি আমরা চলে যাবো। হ্যাঁ 1 মিনিটের কাছে পুলিশের গাড়ি, ওই গাড়ি বাঁচাও বাঁচাও, কি হয়েছে আপা কি হয়েছে আপা, বলছে ভাই কথা বল না, পিছন দিয়ে এখানে কলার চেনটা আমি রেখে দিচ্ছি, টাকা আপনারা কখন দিবেন। আমি বলছি বাইরেই ছাড়ান না, টাকা দেবো কীভাবে, আমরা কী করবো, কিছু বলেন না। সে বলতে সকাল 10টার ভিতরে আপনার বাইরে চালান দেওয়া হবে। চেনটা রেখা আমি আপনার 80,000 টাকা দিতে চাই না। টাকা ও স্বর্ণের চেইনের বিনিময়ে রমনা থানা পুলিশের জিম্মা থেকে সোহেল ছাড়া পান 6 এপ্রিল। ঘুষের টাকা ও স্বর্ণের চেইন নেওয়া পুলিশের এসআই মঞ্জু ও নাহিদ জানতে পারে বিষয়টি সাংবাদিকরা জেনে গেছেন। পরে সোহেলের সাথে যোগাযোগ করে এসআই মঞ্জু গ্রহণকৃত ঘুষের টাকা ও স্বর্ণের চেইন ফেরত দেয় সোহেল ও তার বোন রুনা আক্তারকে।
চেনটা নেওয়ার সময় নাহিদে বলছি চেনটা কি নিবে তুমি, আমি এইটা কয়েকবার বলছি আপনাদের চেন দেখবো আমি, আপনি মনে করে দেখেন তোর চেন আমি রাখতে পারতাম, বল সম্ভব? ক্যামেরার দিকে নজর পড়তেই হুড়মুড় করে ধানমন্ডি ৩২ এলাকা ত্যাগ করতে চান এসআই মঞ্জু। তার ও এসআই নাহিদের বিরুদ্ধে করা সোহেলের অভিযোগের বিষয় জানতে চাওয়া হয়। ভাই স্বর্ণের বিষয় কি হয়েছে আপনার সাথে? না আমি কিছু জানি না ভাই। স্বর্ণের বিষয় কিছুই জানি না। আপনি কি মানে ওই টাকা পয়সা নিয়েছেন, স্বর্ণ নিয়েছেন? না না কিছুই না ভাই। ডিএমপি সদর দপ্তর থেকে ভুক্তভোগীর টাকা ফেরত দিতে বলা হলে রমনা থানার পাশের একটি দোকান থেকে কিছু টাকা ফেরত দেন মঞ্জু। আমি ওনার কাছে টাকাটা পাবো, উনি টাকা দিচ্ছে আমার, আমি পরবর্তীতে আবার আমাকে বলে দিয়েছে পরবর্তীতে আমি বলি আবার যে আমি টাকা পাইনি, তখন কি করবেন? আরে দেখবেন, সমস্যা নেই। আমি আপনার ভালোর জন্য, মঞ্জু ভাইয়ের ভালোর জন্য বলতেছি। ভুক্তভোগী সোহেল অভিযোগ দিয়েছেন পুলিশ সদর দপ্তরে। কর্মকর্তারা বলছেন অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কেউ সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ জানায়, প্রত্যেকটা অভিযোগকে আমরা ইন্ডিভিজুয়ালি করি, অনুসন্ধান করি। ঊর্ধ্বতন কর্মকর্তা দিয়ে সেটা অনুসন্ধান করা হয়ে থাকে এবং যদি প্রমাণিত হয় তাহলে তো তার বিরুদ্ধে বিভাগীয় যে ব্যবস্থা আছে সেটি নেওয়া হয়ে থাকে। এই ক্ষেত্রে আমাদের কোনো ছাড় নেই। ৫ই আগস্টের পর পুলিশ বাহিনীর সংস্কার নিয়ে যখন নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখন এরকম ঘটনাকে পুরনো অভ্যাসের কথাই মনে করিয়ে দেয়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভারত থেকে বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। এর আগে গত ফেব্রুয়ারি মাসে বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বিটিএমএ দেশের স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায়। এরপর গত মার্চ মাসে এক চিঠিতে পোশাক শিল্পে দেশে তৈরি সুতার ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে পোশাক শিল্পের সুতা আমদানি বন্ধ করার জন্য এনবিআরকে ব্যবস্থা নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এর পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এ সংক্রান্ত আদেশ জারি করেন। তবে স্থলপথ ছাড়া সমুদ্রপথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে। অন্তর্বর্তী সরকারি বাজেটের মূল লক্ষ্য কর আদায় বৃদ্ধির পাশাপাশি একটি ব্যবসা বান্ধব রাজস্ব নীতি গড়ে তোলা। এমন কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। দুপুরে রাজধানী আগারগাঁওয়ে এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, আগামী বাজেটে ভ্যাটের হার সিঙ্গল ডিজিটে নামিয়ে আনার চেষ্টা চলছে। সেলিম মালিকের রিপোর্ট। 2025-26 অর্থ বছরের বাজেটে বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে ব্যবসায়ীদের দাবি এবং অর্থনীতিবিদদের পরামর্শ জানতে এনবিআরের এই প্রাক বাজেট আলোচনা। আপনারা যদি স্পিনিং এ ব্যবহৃত সকল ফাইবারকে উন্মুক্ত করে দেন, এতে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমএ সাব কন্ট্রাক্টের ক্ষেত্রে উৎসেকর 4% কমিয়ে 1% নির্ধারণের দাবি জানায়। আর এই শিল্পে প্রয়োজনীয় পণ্য ও সেবাকে 100% ভ্যাট মুক্ত রাখার দাবি জানায় বিকিএমএ। এছাড়া আমদানি করা উপকরণে আগাম কর প্রত্যাহার চায় আরেক সংগঠন বিটিএমএ। সোলার সিস্টেমটা যদি এটার উপর বিভিন্ন কম্পোনেন্টে এটির উপর আবার ভ্যাট, তারপরে এসডি ইত্যাদি নানা কিছু ইম্পোজ করা আছে, সরকার কোনোভাবেই কোনো কিছু না রেখে এটাকে একদম সম্পূর্ণ ফ্রি করে দেওয়া উচিত। গ্যাসের ধাক্কা আমরা কিভাবে সামলাবো আমরা নিজেরাও এখনো জানি না, কারণ আমাদের কনক্লুশন হচ্ছে 40 টাকা যদি গ্যাসের দাম হয় আসলে ইন্ডাস্ট্রি চালানো সত্যি একটা কঠিন একটা ব্যাপার। আলোচনায় করমুক্ত আয়সীমা 2.5 লাখ টাকা বাড়িয়ে 6 লাখ টাকা করার দাবি জানায় বাংলাদেশ অর্থনীতি সমিতি। আর পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মতে সম্পর্ক শুল্ক নীতি সংস্কার জরুরি। বিশ্ববিদ্যালয়গুলোর উপর ভ্যাট আরোপিত থাকলে সুকৌশলে সেই ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হবে। প্রোটেকশন নীতিটা আপনাদের করা উচিত পারফরমেন্স বেস এবং টাইম বাউন্ড না হলে মানে অ্যাড ইনফিনিট প্রোটেকশন এটা কোনো লজিকে জাস্টিফাই করবে না। আলোচনা শেষে এনবিআর চেয়ারম্যান জানান, আগামী বাজেটে এমন নীতি নেওয়া হবে যেখানে ব্যবসার পরিবেশ উন্নত হবে, সঙ্গে বাড়বে কর আদায়। ব্যবসায়ীদের তাদের যে বিজনেস করার পরিবেশ সেটাকে যতটা সম্ভব সহজ করে দেওয়া, তাদের পথে যত বাধা আছে এগুলো দূর করে দেওয়া, আমরা সেই লক্ষ্যেই কাজ করব। সেলিম মালিক,
এনটিভি নিউজ, ঢাকা। কাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনী রোডম্যাপ চাইবে বিএনপি। সংস্কার নিয়ে এ মাসেই ইসির মতামত। টিউলিপের বিরুদ্ধে মামলা দায়ের, দুর্নীতির 3 অভিযোগে বিসিবির 4 পরিচালকের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বেড়ে 189 ধার্য, বাড়ল পাম অয়েলের দামও। এই ছিল রাতের খবরের। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।